হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10 এর একটি ভিডিও দেখব। সেই ভিডিওটি বিশেষ করে যে বেঙ্গলির সবথেকে মহত্বপূর্ণ ভিডিও হবে। ঠিক আছে, কাল তোমাদের এক্সাম, তাহলে এক্সামে সবাইকে ভালোভাবে লিখতে হবে। তাহলে প্রতিটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং তার সাথে যে কোশ্চেন থাকবে সব কোশ্চেনকে কিন্তু অ্যাটেম্প করতে হবে। প্রথম এটা একটা কাজ। সেকেন্ড নাম্বার যে কাজটা, সে কাজটা হচ্ছে যে এমসিকিউ থেকে ভালোভাবে নাম্বার নিতে হবে। বাকি কন্টেন্ট ভিডিও অনেক আগেই দেওয়া আছে, যেগুলো তোমরা অনেক আগে থেকে ভালোভাবে পড়ে আসছো, তো সেইভাবেই কিন্তু পড়তে হবে। আর আজকেরটা একবার সবাই দেখে নাও শেষ পর্যন্ত। যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার থেকেই কিন্তু এগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব আজকে। তাহলে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রথমত আমি অনেক সমস্যা দেখলাম স্টুডেন্টদের, যে মেসেজ করছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু মেসেজের সাথে সাথে কিন্তু এটাও দরকার, যেটি গিয়ে নাম আর নিজের জেলার নামটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে সেভ করতে হবে। প্রথমত তোমরা সেভ করো, নাম্বারকে সেভ করো। সেভ না করলে যে লিঙ্কটা পাঠাচ্ছি সেই লিঙ্কটা টাচ করছো কিন্তু কোনো ভিডিও আসছে না, অনেকের কমপ্লেন সেটা। ঠিক আছে, আমাকেও সেই জন্য নাম এবং ডিস্ট্রিক্ট বা প্রখণ্ডের নাম কিন্তু দিবে, আমিও সেভ করব, তাহলেই সেই লিঙ্কটা কাজে দিবে, না হলে কিন্তু কাজে দিবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। হোয়াটসঅ্যাপ করার যে নাম্বারটা সেটা হচ্ছে 9199154669। এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, তাহলে এই নাম্বারে গিয়ে সবাই মেসেজ করে বাকি যে প্লেলিস্ট করানো আছে 70-75টা টোটাল ভিডিও আছে, সেগুলো গিয়ে সব দেখলে 100 নাম্বার একদম আসবেই। ঠিক আছে, তাহলে ভিডিওটা শুরু করি। ঠিক আছে, প্রথম আসবো আমরা ভাগীরথীর উৎস সন্ধান। ঠিক আছে, ভাগীরথীর উৎস সন্ধান এটি কে লিখেছেন? প্রবন্ধটি আচার্য জগদীশচন্দ্র বোসের রচনা। সেটি কে লিখেছেন? তাহলে জগদীশচন্দ্র বোস। আচার্য জগদীশচন্দ্র বসু একাধারে বৈজ্ঞানিক, দার্শনিক, সাহিত্য, ভৌগোলিক, পরিবেশ সম্পর্কে তার জ্ঞান ছিল যথেষ্ট। লেখক এখানে ভাগীরথী অর্থাৎ গঙ্গার উৎস সন্ধান করতে গিয়ে পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে তার ধারাবাহিক ভাবের সঙ্গে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও ভৌগোলিক কারণের সমন্বয়ে সাধন করে ভাগীরথীর প্রকৃত উৎসের সন্ধান করেছেন। ভাগীরথী উৎসস্থল হিমালয় পর্বতে গোমুখী বা গঙ্গোত্রী, পুরাণ অনুসারে মহাদেবের জটা। তাহলে এর কন্টেন্টের ভিডিও যারা দেখেননি এখনও দেখতে পারো। ঠিক আছে, ওটাতে অনেক ডিটেলসে দেওয়া আছে। এর শর্ট কোশ্চেনের একটা ভিডিও করা আছে, সেটি গিয়েও দেখতে পারো। ঠিক আছে, পরে রয়েছে অন্যদিকে বরফ গলা জলের স্রোত দিয়ে যে গঙ্গা বা ভাগীরথীর উৎপত্তি, সেই বিষয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পরিপ্রেক্ষিতে ভৌগোলিক নিয়ম অনুসারে জলের বাষ্পীভবনের কারণে নদী নালার উৎপত্তি, তার বিস্তৃত বিবরণ প্রস্তুত করা এই প্রবন্ধে। ঠিক আছে, পরে নেক্সট যেটা থাকছে সেটি বিদ্যাসাগর এই চরিত্র ব্যাখ্যানমূলক প্রবন্ধটি রচয়িতা
স্বয়ং কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবন্ধকার এখানে প্রবল এবং অমননীয় ব্যক্তিত্ব অধিকারী দয়াসাগর বিদ্যাসাগরের অসামান্য বাঙালির চরিত্রটির প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি দেখতে চেয়েছেন এই অভূতপূর্ব বাঙালির চরিত্রটি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি দেখতে চেয়েছেন এই অভূতপূর্ব বাঙালির চরিত্রে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তিনি দেখতে চেয়েছেন এই অভূতপূর্ব বাঙালির যে চরিত্র প্রধান গৌরব তার অজেয় পৌরুষ এবং অক্ষয় মনুষ্যত্বের। তার মতে বিদ্যাসাগর চরিত্রে বাঙালি জাতি জীবন ও চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকতে। ঘর ও বাহির, পরে আমরা নেক্সট পড়ব ঘর ও বাহির। তো ঘর ও বাহিরটা রবীন্দ্রনাথের যে ছোটবেলার কাহিনী, সেই কাহিনীটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথের জীবন স্মৃতি শীর্ষক গ্রন্থের অন্তর্গত একটি প্রবন্ধ। শৈশব স্মৃতি রোমন্থন করতে গিয়ে ঘর ও ঘরের বাইরে যে ঘটনা তা স্মৃতিপটে অম্লান হয়ে চিত্রিত কবির ঘর ও বাহির প্রবন্ধে তার প্রকাশ করার সুযোগ নিয়েছেন। ঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ কবির শিশু মন কিভাবে বাইরে উন্মুক্ত প্রকৃতির মধ্যে এসে তার সমস্ত সৌন্দর্যকে আত্মসাৎ করতে চেয়েছিলেন। কবি প্রাণের সেই শৈশব জীবনের আকুলতা এবং বহি প্রকৃতির অনেক সৌন্দর্যের ছবি ফুটে উঠেছে এই প্রবন্ধের মধ্যে। পরে রয়েছে মহেশ। এগুলো খুব ইন্টারেস্টিং পড়া, এগুলো সবাই আশা করি পড়েছ। গ্রাম বাংলার মানুষের জীবনকার প্রতি ভাবনা কথাশিল্পী সমাজ দরদী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মহেশ গল্পটিতে এক দরিদ্র নিঃসহায় নিপীড়িত মুসলমান চাষা গফুরের ছোট পরিবার বিপর্যস্ত দুঃখ দিন বেদনা কাতর করুণা ঘন কাহিনী তার শ্রদ্ধা ও সহানুভূতির ছোঁয়া লেগে প্রকাশ পেয়েছে। গল্পটি কেন্দ্র বিন্দুতে গফুর জোলার আমাদের ষাঁড় গরু মহেশ। তাহলে গফুরের নাম ছিল সেই জোলার নাম ছিল গফুর এবং সেই ষাঁড়ের নাম ছিল মহেশ। ঠিক আছে। তার একমাত্র আমাদের মেয়ে আমিনা খেতে দিতে না পেরে তার যত দুঃখ, তার চেয়ে বেশি দুঃখ পেয়েছিলেন সে নির্বাক পশু মহেশকে। তাহলে তারা সেই পরিবারে মাত্র তিনটি জীবন, মহেশ, আমিনা আর গফুর। খেতে দিতে না পেরে গ্রামের হিন্দু ধনী ও জমিদার শ্রেণীর মানুষের অত্যাচারের অতিষ্ঠ গফুর শেষ পর্যন্ত দিক বিদিক শূন্য হয়ে মানসিক বিকারের কারণ নিজের হাতে দীর্ঘদিনের পালিত আমাদের মহেশকে নিজের হাতে খুন করে লোক ভয়ে শেষ পর্যন্ত কন্যা আমিনার হাত ধরে গ্রাম ছাড়া হতে হয়েছিল। করুণার অশ্রু সম্পাতে কাহিনীর সমাপ্তি ঘটেছে। সজল নয়নে গফুর আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছে, আল্লাহ আমাকে যত করুণা আমাকে যত খুশি সাজা দিও, যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমাদের দেওয়া তেষ্টার জল
তাকে খেতে দেয়নি, আর কসুর তুমি যেন কখনো মাপ করো না। তারপর আসছি আমরা পল্লী সাহিত্য। মোহাম্মদ শহীদুল্লাহ দেশের ভাষা আন্দোলনের একজন যুগনায়ক ছিলেন। বাংলা সাহিত্যের উন্নতি এবং বিকাশের তার অবদান প্রচুর। তিনি তার এই পল্লী সাহিত্যের প্রবন্ধে পল্লী বাংলার জীবন সম্পর্কিত সাহিত্যের উপাদান, পল্লী গীত, রূপকথা, প্রবাদ বাক্য, ডাক ও খনার বচন আদি সংগ্রহ করেন। পল্লী সাহিত্যের উপকরণগুলি কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সে কথা তিনি উল্লেখ করেছেন। সঙ্গে সঙ্গে দেখিয়েছেন পল্লী সাহিত্যের বিকাশ তখনই সম্ভব যখন পল্লী জননীর শিক্ষিত সন্তানেরা পল্লী সাহিত্যের দিকে মনোযোগ দিয়ে তার প্রচার প্রসারের উৎসাহিত হতে পল্লী সাহিত্য সভার আয়োজন করবে। বাংলার লোক সাহিত্য সম্পদ মৈমন্য সিং গীতিকার মহত্ব ও উল্লেখ করেছেন। পল্লী সাহিত্যকে তিনি পল্লীর জনজীবনের সঙ্গে সম্পর্কিত সাহিত্য বলে উল্লেখ করেছেন এবং এক কথাও তিনি বলেছেন যে পল্লী সাহিত্যের পল্লী জননীর হিন্দু মুসলমানের সকল সন্তানের সমান অধিকার কিন্তু আছে। পল্লী সমাজে সমস্ত প্রকারের ভাবনা, চিন্তা, অনুভব ও অভিজ্ঞতার প্রকাশ ঘটে পল্লী সাহিত্যের মধ্য দিয়ে। তারপর আমরা পড়ব পদ্মা নদীর মাঝি। সাম্প্রদায়িক কালের উপন্যাস সাহিত্যক একজন খ্যাতিপ্রাপ্ত উপন্যাসকার হিসেবে বিশেষ উল্লেখযোগ্য পদ্মা নদীর মাঝি। মানিক বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ উল্লেখযোগ্য উপন্যাস। পদ্মা নদীর মাঝিতে ঘটনাক্রমে লোকায়ত জীবনের পরিচয় বিবৃত হলেও মানুষের সাধারণ বৃদ্ধি, মনের রহস্য, জেলে, মাঝি, মোল্লার ইত্যাদি সমাজের মানুষের জীবনচর্চা ও নদীর তটবর্তী এলাকার মানুষের জীবনের প্রাসঙ্গিকতার কথা মাঝি ও ধীবরদের গ্রাম জীবনের একটি বাস্তব চিত্র রূপায়ণ হয়েছে দক্ষ শিল্পী হাতে। প্রচুর পাঠ্যাংশের ইলিশের মরশুমে প্রতিদিন সারা রাত জেগে মাছ ধরার ব্যবস্থা ও ধনঞ্জয়, গণেশ ও কুবেরের নায়ক জেলের কথা উল্লেখ করা হয়েছে। এইভাবে আমরা এখানে এটি দেখলাম। ঠিক আছে, তাহলে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দেয়া আছে অন্নপূর্ণা ও ঈশ্বর পাটানি, এটা একবার স্ক্রিনশট করে নাও। তারপর রয়েছে ছাত্রধারা, স্ক্রিনশট করে নাও, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। তারপরে ছেলেদের দল, স্ক্রিনশট করে নাও। এবং তারপর বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ, স্ক্রিনশট করে নাও। 2 বিঘা জমি, নিজের থেকে একটু পড়াশুনো করো। তারপর রয়েছে শিলাদিত্য, গোহ, বাপ্পাদিত্য, তারপর পদ্মিনী, তাহলেই শেষ। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু সবাইকে স্টাডি করতে হবে। যেভাবে পড়াশোনা চলছে সেইভাবে চালাতে হবে। কাল ভালোভাবে একটি কোশ্চেনও কিন্তু ছাড়া যাবে না, সবাইকে ভালোভাবে এক্সামটা দিতে হবে। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট। ভালোভাবে এক্সামটা দাও। তারপর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কি হবে, এর যে অ্যান্সার কি, আশা করছি যদি কোশ্চেন আমার কাছে আসে, মানে কোশ্চেন দেই, তাহলে আমি সেই কোশ্চেনের উত্তর দেব।
না হলে তোমরা সবাই একটা দুটো করে কোশ্চেন বলবে কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠাবে লিখে করে, যতগুলো কোশ্চেন খেয়াল থাকবে সেইগুলো এমসিকিউগুলো, তাহলে তার উত্তরটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।